হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে যে ফরাসি বিপ্লবের প্রাক্কালে প্রাচীন ফ্রান্সের যে প্রাচীন শাসন ব্যবস্থাটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে 7th সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 12 থেকে কিন্তু এই বিষয়টা অর্থাৎ এই যে প্রাচীন যে শাসন ব্যবস্থা রয়েছে ফ্রান্সের সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এর সাথে সাথে তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এর সাথে সাথে তোমাদেরকে কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমরা যে এই কোর্স ফির বিনিময়ে আমাদের সঙ্গে যুক্ত হবে, তো কি কি সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ? প্রথমত তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, দেন পরবর্তীতে বিভিন্ন রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। আচ্ছা, প্রথমে দেখো কি বলেছে যে স্বৈরাচারী শাসন, অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে যে শাসন ব্যবস্থা সেটাকে কিন্তু প্রাচীন শাসন ব্যবস্থা বা বলা চলে যে প্রাচীন শাসনতন্ত্র বা এনশিয়েন্ট রেজিম কিন্তু বলা হয়ে থাকে। পূর্ব রাজবংশের রাজারা তখন সর্বেসর্বা ছিলেন, অর্থাৎ তখন কি এই যে পূর্ব রাজবংশের যে রাজারা তারাই কিন্তু সর্বেসর্বা ছিলেন এবং তাদের ক্ষমতা ছিল সম্পূর্ণ নিরঙ্কুশ এবং অপরিবর্তনীয়। অর্থাৎ এই যে এই সময়ের যে রাজারা ছিলেন সেই রাজাদের ক্ষমতাগুলো কিন্তু অপরিবর্তনীয় ছিল। এবং বলেছে আই এম দ্য স্টেট, এই কথাটা বলেছিলেন যে আর কি ষোড়শ লুই, তিনি বলেছিলেন আমি রাষ্ট্র। কি বলেছে? রাজা ষোড়শ লুই ও তার যে পূর্বসূরীরা তারা ঐশ্বরিক অধিকারে বিশ্বাস করতেন। রাজা যা বলতেন সেটাই আইন হতো। তারা এই যে ষোড়শ লুই এবং তার পূর্বসূরীরা কোন মতে বিশ্বাস করতেন? রাজা যেটা বলবেন সেটাই কিন্তু আইন হিসেবে স্বীকৃত হতো। ফলে জনগণের কোনো রাজনৈতিক অধিকার বা বাক স্বাধীনতা কিন্তু ছিল না। অর্থাৎ এক্ষেত্রে প্রথমে যে বিষয়টা বলছে যে রাজা যেটা বলছে সেটাই আইন হিসেবে গণ্য করা হতো। তাহলে এর ফলে কি হচ্ছে? জনগণের কিন্তু কোনো একটা অধিকার থাকছেই না। ঠিক আছে, তাদের কিন্তু কোনো রকমের কোনো স্বাধীনতাও থাকছে না। আচ্ছা, নেক্সট দেখো রয়েছে এবার হচ্ছে সামাজিক বৈষম্য, অর্থাৎ 3 ভাগে বিভক্ত সমাজ। এখানের মধ্যে প্রথম ভাগে রয়েছে প্রথম সম্প্রদায় যাজক, দ্বিতীয় সম্প্রদায় অভিজাত, তৃতীয় সম্প্রদায় সাধারণ মানুষ। প্রথম সম্প্রদায় বলছে এরা ছিলেন উচ্চ ও নিম্ন পর্যায়ের গির্জার যাজকরা। জনসংখ্যার খুব সামান্য অংশ হলেও এরা বিপুল পরিমাণে জমির মালিক ছিলেন, কোনো কর দিতেন না। ঠিক আছে, তাহলে প্রথমত কি হচ্ছে? প্রথম সম্প্রদায়ের মধ্যে কারা অবস্থান করছে? যাজকরা, যাদের কাছে কিন্তু বিপুল পরিমাণ সম্পত্তির মালিক তারা কিন্তু ছিল, কিন্তু তাদেরকে কিন্তু কোন রকমের কোনো কর কিন্তু প্রদান করতে হতো না, কোনো কর কিন্তু তারা দিত না। দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে ছিল কারা? অভিজাতরা। এই অভিজাতরা কি হচ্ছে? ভূস্বামীদের নিয়ে গঠিত একটা শ্রেণী। এই শ্রেণী কি হচ্ছে? কর থেকে বিভিন্ন মুক্ত থাকছে। ঠিক আছে, এবং রাষ্ট্রীয় উচ্চ পদগুলি তারা দখল করে রাখতো। এই যে শ্রেণী দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে যারা থাকছে তাদেরকেও কিন্তু কোন রকমের কোনো কর দিতে হচ্ছে না, বরং রাজ্যে যে এই যে উচ্চ পদগুলো যারা রয়েছে, রাষ্ট্রের যে সমস্ত উচ্চ পদ, এরা কিন্তু দখল করে রাখতো। তারপরে আসবে তৃতীয় সম্প্রদায়, যেখানে আছে সাধারণ মানুষ। এখানে কি রয়েছে দেখো, সাধারণ মানুষের মধ্যে রয়েছে কৃষক, শ্রমিক, কারিগর। ঠিক আছে, এরা মূলত জনসংখ্যার প্রায় কি ছিল 98% হওয়া সত্ত্বেও কি হচ্ছে? এরা বিভিন্ন সব ধরনের কর যেটা রয়েছে এটা কিন্তু এদেরই প্রদান করতে হতো এবং বিশেষ কিন্তু এদের কোনো সুযোগ সুবিধাগুলিও কিন্তু ছিল না। অর্থাৎ কি হচ্ছে? এই যাজক অভিজাতদের কাছে প্রচুর পরিমাণে সম্পত্তি হওয়া সত্ত্বেও, সম্পত্তি থাকা সত্ত্বেও কি হচ্ছে? কোন রকমের কোনো কর কিন্তু প্রদান করতে তাদের হচ্ছে না। সমস্ত করের বোঝা কাদের উপর চাপছে? এই যে সাধারণ মানুষ রয়েছে তাদের উপর কিন্তু সমস্ত করের বোঝাগুলি কিন্তু চাপছে। ঠিক আছে, আচ্ছা, এবং এদেরকে কিন্তু বিশেষ কোনো সুযোগ সুবিধাও এরা কিন্তু পাচ্ছে না। তার সাথে সাথে রয়েছে অর্থনৈতিক সংকট এবং বৈষম্যমূলক কর ব্যবস্থা। কি বলেছে দেখো, অন্যায় করের বোঝা, অর্থাৎ সমাজের দরিদ্রতম শ্রেণী যারা কারা ছিল? এই তৃতীয় সম্প্রদায়। এই তৃতীয় সম্প্রদায়কে কি হচ্ছে? প্রত্যক্ষ কর যেমন টেইল এবং পরকীয় কর, চার্চের বাধ্যতামূলক কর যেটা হচ্ছে টাইট, যেটা হচ্ছে দশমাংশ, এই সমস্ত করগুলো কিন্তু তাদের দিতে হচ্ছে। এবার রয়েছে রাজকোষের শূন্যতা, অর্থাৎ বিলাসবহুল রাজপ্রাসাদ, যুদ্ধ বিগ্রহের অতিরিক্ত খরচে, যেমন আমেরিকান বিপ্লবে তারা যে সহায়তা করেছিল, এর ফলে কি হয়? রাজকোষ পুরোপুরি শূন্য হয়ে পড়েছিল।
রয়েছে কৃষকদের দুর্দশা। এখানে বলেছে কৃষকরা তাদের আয়ের সিংহভাগ অর্থাৎ প্রায় অধিকাংশটাই কি করছে, কর, সামন্ত প্রভুদের খাজনা দিতে তারা বাধ্য থাকছে, যার ফলে কি হচ্ছে, তাদের হচ্ছে দারিদ্রের মধ্যে দিন কাটাতে হচ্ছে। অর্থাৎ কৃষকদের যে আয়, সেই আয়ের বলা চলে প্রায় অধিকাংশটাই তারা কি হচ্ছে, কর প্রদান করে দিচ্ছে, নয়তো বা তারা কি করছে, ভূস্বামীদের তারা বা সামন্ত প্রভুদের তারা কি করছে, খাজনা দিতে যাচ্ছে। তাহলে আয়ের কতটুকু অংশই বা তাদের নিজের ভরণ পোষণের জন্য থাকছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলা যায় দেখো দার্শনিকদের প্রভাব। অর্থাৎ এখানে বলেছে এই যে ফরাসি বিপ্লবের প্রাক্কালটা চলছিল, এই সময় ভলতেয়ার, রুশো, মন্তেস্কু, এই সমস্ত যে প্রখ্যাত যে দার্শনিকরা রয়েছেন, ঠিক আছে, তাদের প্রাচীন শাসন ব্যবস্থার ত্রুটি ও ন্যায়ের বিরুদ্ধে কিন্তু একটা তীব্র সমালোচনা তারা শুরু করেছিলেন। তার সাথে সাথে বলা চলে তাদের লেখা, অর্থাৎ রুশো, ভলতেয়ার, মন্তেস্কু, এই যে দার্শনিকদের যে লেখা, এগুলো কি হচ্ছিল, সাধারণ মানুষের মনে কিন্তু একটা স্বাধীনতার যে আর কি চেতনা, সাম্যবাদ, সামন্ততন্ত্র পতনের কিন্তু আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল, যেটা ফরাসি বিপ্লবকে কিন্তু অনিবার্য করে তুলেছিল। তাহলে এই যে ফরাসি বিপ্লবের প্রাক্কালে এই যে ফ্রান্সের যে একটা প্রাচীন শাসন ব্যবস্থা ছিল, এই শাসন ব্যবস্থাটা কিন্তু মূলত এই সমস্ত বিষয়গুলোর উপরই কিন্তু নির্ভরশীল ছিল। ঠিক আছে, আচ্ছা, এই যে ফ্রান্সের যে প্রাচীন শাসন ব্যবস্থা, যেটাকে এনশিয়েন্ট রেজিম বলা হয়, এটা নিয়ে সংক্ষেপে কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ইনফরমেশন যেটা রয়েছে সেটা ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।